প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে অত্যন্ত একটি বেদনাদায়ক ইস্যু নিয়ে কথা বলতে এসেছি। আপনারা জানেন, গত পরশুদিন অর্থাৎ গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করার মাত্র 24 ঘন্টাও বের হয়নি, ঢাকায় হামলা হয়েছে ইনকালাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আগস্ট বিপ্লবের একজন ছাত্রনেতা, বিশেষ করে সোচ্চার কণ্ঠস্বর, অত্যন্ত জোরালো ভাষায় তিনি অন্যায়ের প্রতিবাদ করেন, অত্যন্ত যুক্তি তর্ক দিয়ে তিনি বক্তব্য রাখেন। সেই শরীফ ওসমান হাদিকে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় 2:25 তিনি জুম্মার নামাজ আদায় করার পর ঢাকায় তার নিজস্ব নির্বাচনী এলাকায় তৃতীয় ভাবে তার উপর হামলা করা হয় এবং তাকে গুলি করা হয়। এবং সেই গুলিটি ডাক্তার এবং হসপিটাল সূত্রে যা জানা গেছে তা হলো যে কানের এক পাশ থেকে আরেক পাশ দিয়ে প্রথম ধারণা করা হয়েছিল গুলিটি হয়তো ভিতরে আছে, পরে জানা গেল যে গুলিটি ডান বা দিক থেকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। তিনি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন। আমি প্রথমেই এ ধরনের পরিসূচিত ঘটনার, এ ধরনের দুর্বৃত্তের হামলার শিকার হওয়া হাদির ঘটনায় নিন্দা প্রকাশ করছি এবং জনাব শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সঙ্গে অপরাধী যেই হোক, দুর্বৃত্ত যেই হোক, তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি মাধ্যমে জাতির কাছে সমস্ত তথ্য প্রকাশ করা হোক। এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সহিংসতার যে রূপ আমরা দেখেছি, যে ছবি আমরা দেখেছি, যে গল্প আমরা শুনেছি, তা ক্রমেই দীর্ঘ হচ্ছে। মাত্র 1 মাস আগে আপনারা জানেন, প্রধান রাজনৈতিক দল বিএনপির যখন 237টি আসন ঘোষণা করলো প্রথম পর্বে, তার পরপরই 1 সপ্তাহের মাথায় চট্টগ্রামে একজন প্রার্থী, বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থীকে হত্যা করা হয়েছে। সেই ঘটনার পর থেকেও তো অন্তত এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন ছিল। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির রাজনীতির সঙ্গে, তার মতবাদের সঙ্গে, তার পথের সঙ্গে দ্বিমত থাকতে পারে। পথ দ্বিমত থাকার পরেও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করবে, সেটাই স্বাভাবিক এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। মতপথের পার্থক্য থাকতেই পারে। হাদি সাহেব ছিলেন একজন তরুণ ছাত্রনেতা, সম্ভবত সেই শাহবাগ থেকে জুলাই আন্দোলন, তারপর ইনকিলাব মঞ্চ, সবকিছুতেই সোচ্চার। তিনি সম্ভবত একটি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনাও করাতেন, শিক্ষক ছিলেন। এই তরুণ সম্ভাবনাময় নেতা, যিনি আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে ঢাকা 8 নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছিলেন এবং গত শুক্রবারে সম্ভবত তার প্রথম প্রচার, জুমার নামাজের পর সেটাই ছিল তার প্রথম প্রচার প্রপাগান্ডা, এবং সেই দিনেই তিনি আক্রান্ত হলেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে জিনিসটি, সেটি জানি না কেন বাংলাদেশের রাজনীতি এরকম হয়, যারা সম্ভাব্য হত্যাকারী বা আতাতীয়, তারাই নাকি তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় কাজ করছিলেন। তদন্ত থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে তথ্য, তা থেকে এখন পর্যন্ত তাই জানা যাচ্ছে। আমি একটি কথা আগেও বলছি, আবার বলি, তিনি ছিলেন প্রচন্ডভাবে ভারত বিরোধী, তিনি ছিলেন প্রচন্ডভাবে আওয়ামী লীগ বিরোধী,
তিনি ছিলেন প্রচন্ডভাবে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত কট্টর সমালোচক। তারপরেও বলবো, ভিন্ন মত ভিন্ন পথ থাকবে, আমি হয়তো তার সঙ্গে দ্বিমত পোষণ করব না, অন্য আরেকজন হয়তো করবে না, আবার অনেকেই করবে। সেই পরিস্থিতিতে গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক রাজনৈতিক এনভায়রনমেন্টে ভিন্নমত খুবই স্বাভাবিক বিষয়। এই ভিন্নমতের জন্যই তো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। আর যদি ভিন্নমত নাই হবে, তবে তো সকলেই কমিউনিস্ট পার্টি, ন্যাপ পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাদের এত দলের আমাদের প্রয়োজন ছিল না। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আস। এই জন্যই ভিন্ন মত ভিন্ন পথ, ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্য আদর্শ। তো এই কাপুরুষিত হামলা, সেটা শুধু একজনকে যে হামলা, একজনের উপর আঘাত, একজনকে মেরে ফেলা, সেটাই যে টার্গেট তা নয়। তা কিন্তু আমাদের আইন শৃঙ্খলার দুর্বলতা, গণতন্ত্রের উপর হামলা, ভিন্ন মতের উপর হামলা। এই হামলাকে কোনো অবস্থাতেই কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না। তাই আমি তার নিন্দা প্রকাশ করছি। প্রিয় দর্শক, বলছেন আমি একটি বিষয় অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত প্রচলিত আমাদের সমাজে। সেটা কি, যে কোনো দুর্ঘটনা ঘটার পরেই আমরা বিভিন্ন ধরনের অভিমত ব্যক্ত করে থাকি। আপনারা বোধহয় নিশ্চয়ই দেখছেন, এই ঘটনাটি ঘটার পরে ঢাকা ৮-এ বিএনপির মনোনীত প্রার্থী প্রভাবশালী নেতা মির্জা আব্বাস সাহেব হসপিটালে তাকে দেখতে গিয়েছিলেন। কি হলো সেখানে? তার তীর যেন তার প্রতি। কি হলো সেখানে? ভুয়া ভুয়া এই সমস্ত যা হয় আর কি আমাদের দেশে আজকাল। তারপর ডাকসুর বিপি সাদিক কায়েম, তার উপরে টার্গেট হলো। টার্গেটের তীরটা তার দিকে কি কারণে? সেও নাকি এই আসনে নির্বাচন করতে চায়। তো এই যে বেড়াজাল, এরপর ভারতের কথাটা পরে আসছি। এই যে সিচুয়েশন, এটা কিন্তু সমস্ত বেলায় হয়। আমরা একটা গেস করে ফেলি, আমরা একটা অনুমান করে ফেলি যে এটা এরকম হইতে পারে, ওইটা ওইরকম হইতে। ব্যাপক আলোচনা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এগুলি আরো তিল থেকে তাল, গুজব, মানে রটনা, এসব চলতেই থাকে এবং এখনো চলছে, কন্টিনিউ চলছে। অবশেষে যেটা সিসি ক্যামেরায় যা দেখা গেল, সেই বাস্তবতা অন্য অন্য বিষয়। এবং ওরা কারা? ওরা যখন দেখা গেল, তারা কেউ কেউ ওদেরকে শিবির বলছে, কেউ বলছে ছাত্রদল, আবার কেউ বলছে ছাত্রলীগ। তো বলা মুশকিল, ধরার পরেই হয়তো আরো পরিষ্কার হবে, তদন্ত রিপোর্টে হয়তো আরো পরিষ্কার রিপোর্ট আমরা জানতে পারবো। তবে আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, তারা যেন কোনো অবস্থাতেই পালিয়ে যেতে না পারে। কারণ তাদের ধরার মাধ্যমেই কিন্তু এই রহস্যের উন্মোচন হবে। তো এই কারণেই তাদেরকে ধরা একান্ত প্রয়োজন। যেহেতু তারা লুকিয়ে আছে, নিশ্চয়ই তারা বাংলাদেশে আছে বা তারা প্রতিবেশী দেশে পালিয়েও যেতে পারে সীমান্ত অতিক্রম করে। সেজন্য তাদের উপর কড়া নজর রাখা প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর। তখন বলছি যে এই যে আমরা গেস করে বলি মির্জা আব্বাস, এই যে সায়েদে কায়েম, মানে এই সমস্ত চলতে থাকবে। কারো মুখে তো আর ট্যাব লাগানো যাবে না যে কেউ, মানে কেউ কিছু বলতে পারবে, বলতেই পারে। কিন্তু আরেকটা জিনিস খুব লক্ষণীয়, যে ভারতের ব্লেম, ভারত র ভারত র এইগুলি আজকাল বাংলাদেশে একেবারেই খুব মানে পানিবাদ। পানিবাদ বলছেন তো, বললেন না আমাদের দেশে যে এগুলি সব পানিবাদের মতো। কোনো কিছু হলো, ভূমিকম্প হলো, ভারত। বন্যার পানি আসে, মেক সেন্স। আচ্ছা ঠিক আছে, ওখানে অনেক বৃষ্টি হয়েছে, পানি আসতেছে, বাঁধ ভেঙে ছেড়ে দিয়েছে, বাংলাদেশ প্লাবিত হয়েছে, সেটাও মেনে নেওয়া যায়। কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, সেটাও একেবারে ভারতের দোষ। এরকম অভিযোগ, এরকম বিষয় আমরা কিন্তু দেখতে। পাবলিক ওপিনিয়ন আজকাল যে জিনিসটা হলো কি, যে পাবলিক ওপিনিয়নের জন্য পাবলিকের সাক্ষাৎকার নিতে হয় না আজকাল। সাংবাদিকতায়, সংবাদপত্রে কিন্তু এই বিষয়টা খুব মানে লক্ষণীয়, যে এই কাজটা কিন্তু কমে গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে। আজকাল কিন্তু পাবলিক তার ওপিনিয়ন তার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে দিতে পারে।
সেটা যে পথেরই হোক। এবং তার উপর আক্রমণ হয়েছে, অনেকে খুশি। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অনেকেই খুশি। তার ভিন্ন পথের যারা আওয়ামী লীগের, নিশ্চয়ই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের নিয়ে সে মানে হাদি যে সমস্ত কথাবার্তা বলতো, তারা আনন্দিত হওয়ার কথা। যদিও একজনের উপর হামলাটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, সে যদি নিজের শত্রু হয়। জীবন, মরণ, এগুলি সবকিছু নির্ভর করে সৃষ্টিকর্তার উপর। যার যেদিন চলে যেতে হবে সে চলে যাবে, নো ম্যাটার হোয়াট। কেউ বাধা হয়ে, কেউ ওয়াল হয়ে দাঁড়াতে পারবে না, তাকে যেতেই হবে। এটাই প্রাকৃতিক নিয়ম, ধর্মীয় নিয়ম, এবং চিরাচরিতভাবে যুগ যুগ ধরে আবহমান কাল থেকে সেই প্রক্রিয়ায় চলে আসছে। একজন যাবে আর একজন আসবে। এই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের আসা যাওয়ার ন্যাচারাল প্রক্রিয়া বলতে পারেন। প্রিয় দর্শক, বলছিলাম হাদিকে নিয়ে। হাদি, আমি তার অনেক মতবাদ, অনেক কথা সঙ্গে একমত নই। আবার তার বিভিন্ন যুক্তিতর্ক নিয়ে কথার সঙ্গে আমি একমত পোষণ করি। কিন্তু তার একটা বাড়াবাড়ি ছিল, ওটা অস্বীকার করার উপায় নেই। কন্টিনিউ এই বিভিন্ন অঙ্গভঙ্গিতে, যেমন এই যে কি বলে ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার ফুয়াদ, ফুয়াদ যেমন বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলে, হাদির মাঝেও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা গেছে। এবং কথাবার্তায় মানে এক ধরনের অতিরঞ্জিতও বটে। ভিন্ন মত পোষণ করেন ভাই, আপনার যুক্তি দিয়ে আপনি কথা বলেন, কিন্তু এমন ভাবে কথা বলা, আহ সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে, এটা বোধহয় আমার মনে হয় কোনো অবস্থাতেই কোনো দায়িত্বশীল ব্যক্তির কাজ নয়। এবং রাজনৈতিক নেতাদের তো কাজ নয়ই সেই বিষয়টা। আর সে একটি তরুণ, সম্ভাবনাময় জীবন, তার দীর্ঘ পথ চলতে হবে তাকে। তাকে নিশ্চয়ই আরো বেশি বাস্তবধর্মী, যেহেতু এই তথ্য প্রযুক্তির যুগের সন্তান তারা, নতুন প্রজন্মের বাঙালি তারা, বা বাংলাদেশি, যে যেভাবেই বলা হোক না কেন। আমাদের দেশে তো আজকাল দুটোই বলতে হয়, বাঙালিও বলতে হয়, বাংলাদেশিও বলতে হয়। আবার আমরা প্রথম মুসলমান বলি, পরে বাংলাদেশি, তারপরে মানুষ। এরকম বিবেচনাও অনেকে চিন্তা ভাবনা করে। সেটা প্রত্যেকের যে চিন্তা চেতনা ভিন্ন। তো বলছিলাম, সরকার ক্ষমতা নেয়ার পর এই ধরনের যে ঘটনাগুলি ঘটেছে, এগুলি তো আবার নির্বাচনকে পিছিয়ে দেওয়া, কোনো উসিল্লা, নির্বাচনের কে বানচাল করার কোনো ষড়যন্ত্র নয় কিনা, সেটাও কিন্তু বিবেচনায় আনতে হবে। তারপর আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে জুলাই আগস্টে যে সমস্ত থানায় থেকে অস্ত্র লুট করা হয়েছিল, সেগুলিকে উদ্ধার করা হয়েছিল গত 1.5 মাসে, তা হয়নি। ওই অস্ত্রগুলি কোথায়? আজকে অনেকের হাতেই অস্ত্র, কোথায় থেকে সেই সমস্ত অস্ত্র এসেছে? এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলিকে উদ্ধার করার যে প্রক্রিয়া নেওয়ার, সেটা কি সরকার নিয়েছিল? না, সরকার কতদিন ক্ষমতায় থাকবে, কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে, কি আমাদের প্রচন্ড সমস্যা রেখে আমরা ভারতের 7 সিস্টার কি হবে ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা। শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা, আওয়ামী লীগ নিয়ে মাথা ব্যথা। কিন্তু সরকার সংস্কারের নামে নতুন বাংলাদেশ বলুন আর যাই বলুন, তারা তো নতুন বাংলাদেশেই বলছে। আমি বলি যে বাংলাদেশ একটাই, যেটা 71 সালে আমরা অর্জন করেছি। এবং সেই বাংলাদেশে আবহমান কাল থেকে চলছে এখন পর্যন্ত, এবং সেই বাংলাদেশ কিয়ামত পর্যন্তই চলবে। কিন্তু সরকার যখন দায়িত্ব নেবে, সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভেঙে পড়া অর্থনীতির কে মানে সোজা রাস্তায় ধার করানো। এই সরকারের কাজগুলি কি? এই তো সরকারের কাজ। কিন্তু এই বিপ্লবের পর যে সরকার আসছিল, অনেক কথা আমাদেরকে বলেছে, অনেক কাহিনী। কিন্তু আজ পর্যন্ত কি হয়েছে? যাক, অবশেষে একটি নির্বাচনের
কথা বলা হচ্ছে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তো আজকে এই সমস্ত ঘটনা ঘটতেছে। আজকে যে একজন ক্যান্ডিডেট চিটাগাঙ্গে মারা গেল, এর আগে আজকে এই হাদির উপর আক্রমণ, সবগুলির ষড়যন্ত্রের পিছনে তো কম বেশি নির্বাচনের বিষয় জড়িত। এই কারণে জড়িত, জড়িত যদি নাই হবে তাহলে একেবারে তাফসিল ঘোষণার পরেই কেন হাদির উপরে অ্যাটাক হলো। দ্বিতীয়ত, অ্যাটাক হওয়ার সাথে সাথে কিভাবে মানুষ তার অভিমত ব্যক্ত করতে শুরু করলো, মির্জা আব্বাস, কায়েম, সাদিক কায়েম, যে ডাকসুর বিপি, মানে এই বিষয়গুলি কিভাবে ভারত ভারত করে ফেলেছে, এই সমস্ত জিনিসগুলি, প্রতিক্রিয়াগুলি কিন্তু পাশাপাশি এসে গেছে। সরকারও বলছেন যে ওই কি বলে, উনি বলছেন যে নির্বাচন বানচালের জন্য নাকি চেষ্টা চলছে। যে ওনারা কি করেন, ওনাদের কাজ, স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার কি কাজ? দেশে তো পাথর দিয়ে তেতলিয়ে মাথাও তে পাথর দিয়ে তেতলিয়ে খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, এই যে মিলফুল হসপিটালের সামনে। তো এরকম বহু ঘটনা ঘটেছে। গতকালকে একটি রিপোর্ট দেখলাম আমাদের পত্রপত্রিকাতেই, গত 11 মাসে প্রায় 900 খুন হয়েছে। এখন এই হাদির উপর আঘাত এলো, কিন্তু গত 9 মাসেতে আরো 900 লোক মারা গেল। একজন রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা থাকতেই পারে। রাজনৈতিক নেতৃবৃন্দ কখনোই একেবারে দোয়া তুলসী পাতা, সে কথা কেউ বলছে না, কিন্তু তারপরে তাদের জান মালের নিরাপত্তা সেটা কে করবে, নিশ্চিত করবে কে? যে সরকার ক্ষমতায় থাকবে সে। অন্যটি প্রসঙ্গে আসি, হাদির মৃত্যুর মানে সরি, হাদির উপর অ্যাটাক করার পর আমাদের এই যে প্যারিসে বসে আছে পিনাকি হুজুর, ওনার নাম অবশ্য উনি পিনাকি ভট্টাচার্য, কিন্তু আমি ওনাকে পিনাকি হুজুরই বলি। তিনি তার ভট্টাচার্য, আমি জানি না ও নামটা কেন ইউজ করে। ও ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হুজুর হয়েছে, তার ওই ইসলামিক নামেই তো থাকা উচিত, তাই না? সে বলছে, সে মুঘল সম্রাটের মতো বলছে যে হাদির জীবনের বিনিময়ে যেন তাকে যেন আল্লাহ নিয়ে যায়। মানে একটা মহান ব্যক্তি, সে হাদির জীবনের বিনিময়ে তার জীবন সে উৎসর্গ করতে। আচ্ছা, চিন্তা করতে পারেন কি মহান ব্যক্তি পিনাকি, মানে এর চেয়ে মহান হইতে পারে না। মানে মার থেকে মাসির দরদ বেশি হলে যা হয়, তার অবস্থা হয়েছে এইটা। এবং সে একেবারে মানে, মানুষের তো লজ্জা শরম একটু থাকে। এই যে পিনাকি লোকটির লজ্জা শরম বলতে কিছু আছে বলে আমার জানা নেই। যাই হোক, আমি আজকে হাদি নিয়ে কথা বলছি। আমি এই পিনাকি প্রসঙ্গে এখন যাব না, যেতে চাই না। পিনাকি নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আরো করবো ভবিষ্যতে, তার প্রয়োজন হলে। করতে চাই না আমার এক জায়গাতে তাকে নিয়ে যে আমার একটি বিষয়ে আমি অত্যন্ত দ্বিমত যেখানে পোষণ করি সেখানে আমি কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হলে সেখানে আমি কথা বলি। আমি সেটা বলবো, চিরদিন বলেছি, আর যতদিন বেঁচে আছি ততদিন বলবোই। তো বলছিলাম যে এই বিষয়গুলিকে আমাদের ইসেতে আনতে হবে, যে প্রোটেকশনের ব্যাপারটা কোথায়, তাহলে নির্বাচনে যারা ইসে করবে তাদের যারা প্রতিদ্বন্দ্বী হবে, যদিও পুরোদমে এখনো মনোনয়নপত্র দাখিল হয়নি বা নির্বাচনী প্রচারণা তো শুরু হলেও ফাইনাল ক্যান্ডিডেট প্রতীক এই সমস্ত এখনো যিনি তিনি কিন্তু বলছেন যে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। কারণ তিনি জুলাই আগস্ট বিপ্লবের ছাত্রনেতা হলেও তিনি কিন্তু আবার ওই এনসিপি ওদের সঙ্গে যাননি। কেন যাননি সেগুলো অন্য প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে, কারণ তারা একসঙ্গে বিপ্লব করেছে, তারা একসঙ্গে এসে তিনি তিনি এনসিপিতে যাননি কেন? এরকম তাদের সঙ্গে তো এনসিপির সাথে তো বহু সংগঠন ছিল, আপনারা দেখেছেন। সেই সংগঠনে তারা কই, আমরা শুধু দেখতে পারি কারে, মানে কয়েকজনকে, 5-6 জনকে দেখতে পারি। 6 জন, তার মধ্যে 3 জন সরকারে যোগদান করেছিল, একজন 3 জনই পদত্যাগ করেছে। একজন প্রথম করেছে, যেহেতু এনসিপি করবেন, নাহিদের কথা বলছি, তিনি আগে করেছেন। সম্প্রতি 2 দিন আগে
আহ, ইয়ে ইসের আগে আর কি, ইসে কি বলে, তাফসীর ঘোষণার আগে আসিফ এবং মাহফুজ, তারা দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, যেহেতু তারা বিভিন্ন জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এবং তারাও কিন্তু এনসিপি তে নাই, ওই দুইজন। তো এনসিপি, তাহলে এনসিপি তে কি, ওখানে কি গন্ডগোল, ভিতরে গন্ডগোল আছে কিনা? কারণ এই হাদির তো এনসিপি থেকেই থাকার কথা ছিল। সে যদি নির্বাচন একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে, তো সেখানে জুলাই এবং আগস্টের বিপ্লবের যে তথাকথিত নেতা, তারা তো অনেকেই তো চলেও গেছে, এনসিপি থেকেও চলে গেছে, পদত্যাগ করেছে। তো সেটা না, তো যাই হোক, তিনি তিনি স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা বলেছেন, সেই হিসাবে তিনি কাজ করতেছিলেন। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে যদি একজন নাগরিক তার নিরাপত্তার জন্য সরকারের কাছে, তার কি চাইতে হবে? বলতে হবে আমাকে নিরাপত্তা দিন। সেরকম বিশেষ ব্যক্তি যখন হয় তখন সরকার নেবে, কিন্তু সরকার কি প্রতিটি রাজনৈতিক দলের নেতাকে নিরাপত্তা দিতে পারবে? বা যেহেতু ওরা কয়েকজন ছাত্র নেতা, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের দেশে যেহেতু অরাজকতা, মব চলছেই, এই যে মব সংস্কৃতি আমাদের ইউনূস সাহেব আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেটা হয়তো আরো অনেক দিন চলবে। হতে পারে ইলেকশন হয়ে যাবে, নতুন সরকার আসবে, তারপরেও চলবে। নতুন যে সরকার আসবে তারা যদি কঠোর হস্তে এই মব দমন না করে, আজকে এই হাদি সেই মবেরই শিকার। আজকে মব যে সমস্ত ঘটনা চলতেছিল গত 1.5 বছর যাবত, প্রথম থেকে যদি সেগুলিকে কঠোর হস্তে দমন করা হতো, তা আজকে হয়তো এই হাদিদের উপর যে ধরনের আক্রমণ হচ্ছে, সেই ধরনের আক্রমণ থেকে জাতি রক্ষা পেত। প্রিয় দর্শক, বলছিলাম আমি আবারও শরীফ ওসমান হাদি দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আমাদের মাঝে, বাংলাদেশে তিনি ফিরে আসবেন। তিনি কি ভুল করেছেন, ভুলের কথাও আমরা বলবো, কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরে আসুক, সেটা কায়মন বাক্যে প্রার্থনা করি। এবং ভুল ত্রুটির বিশ্লেষণ সময় অনেক হবে। তিনি যদি নির্বাচন করেন, জনগণ ডিসিশন নিবে, জনগণ তার রায় দেবে। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যেহেতু করছেন, জনগণের রায় পেলেই তো তিনি সংসদ সদস্য হবেন, জোর করে তো হবে না। তাই পছন্দ অপছন্দের বিষয়টি জনগণের। একজন মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা বা একজন মানুষের নৈতিকতার মাপকাঠি হয় কিন্তু অন্য মানুষের বিচার বিবেচনা দিয়ে, এবং সেটার অন্যতম রাস্তা হলো নির্বাচন। এবং সেই নির্বাচনে মানুষ তার রাইট প্রয়োগ করবে। সেটা হাদি, তিনি যদি নির্বাচন করেন, ওনার অবস্থা তো এখন মুমূর্ষ, তো তিনি ভালো হয়ে আসলে নিশ্চয় নির্বাচন করবেন। উনি নির্বাচন করলে পাবলিক হয়তো ওনাকে ভোট দিবে। ওনাকে পছন্দ যারা করে না, তারা ওখানে বিএনপির ক্যান্ডিডেট আছে, নিশ্চয়ই জামাতের ক্যান্ডিডেট থাকবে, এই ইস্যু। তবে আমি একটি কথা বলবো, সোশ্যাল মিডিয়া যারা গুজব ছড়ান দেশে বিদেশে বসে, দয়া করে আপনারা এই সমস্ত বন্ধ করুন। রাজনীতিকে রাজনীতির প্রক্রিয়ায় চলতে দিন। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ দেখবে, সরকারের ভবিষ্যৎ কি হবে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকার চলে যাবে। না গেলে হয়তো অন্য প্রক্রিয়া তারা অবলম্বন করবে, সেটা পরবর্তী সময়। কিন্তু বিদেশ বসে যারা গুজব ছড়ান, মানুষের চরিত্র হনন করেন, অনুমানমূলক বিভিন্ন কথা বলেন, অনবরত ভারত বিরোধিতা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, কি কি আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো ভাই নাই।
আওয়ামী লীগ তো দূরে, আওয়ামী লীগকে তো আপনারা নির্বাচন করতে দিচ্ছেন না। তাই আওয়ামী লীগ নিয়ে কথা বলার দরকার কি? এখন একটি নির্বাচনের ঘোষণা এসেছে, নির্বাচনটি করতে দিন, তারপরে দেখা যাবে কত দানে কত চাল, রাজনীতির গতি কোন দিকে যায়। তারেক রহমান 25শে ডিসেম্বর আসবেন, উনি অনেক দিন যাবতে আসবে 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 শুনছি। সত্যি সত্যি যদি 25শে আগস্ট উনি আসে, দেশের রাজনীতির মোড় হয়তো অন্যদিকে ঘুরবে। আমি বলছি নির্বাচনের হাওয়া হয়তো আরো বেগবান হবে, বিএনপির জন্য সেটা হয়তো খুবই লাভবান হবে, সেটা হতে পারে। তো এইসব বিষয়ে বিবেচনায় আনা দরকার। এখন দেশে একটি পরিবার কত অসহায় হয়ে পড়েছে। তার 10 মাসের হাদের হাদির শুনেছি, সে বোধহয় আমার মনে হয় 1-1.5 বছর হলো বিয়ে করেছে, 10 মাসের শিশু, তার সন্তান রয়েছে। তো আমরা সকলে তার জন্য প্রার্থনা করব, এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেটাই প্রার্থনা করি। তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। পরবর্তীতে আরো অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।